দ্বিতীয় পত্রের জন্য আমরা নতুন করে এখন যেটা শিখবো সেটা হলো কি স্যার, সংরক্ষিত আয় বিবরণী। এটা আমরা একদমই নতুন করে শিখবো। ওকে, তো অলরেডি এখানে আমরা যারা আছি গত ক্লাসের কিছু আলোচনা আমি করেছিলাম এই বিষয়ে। তো তোমরা সবাই জানো যে সংরক্ষিত আয় বিবরণী কি জিনিস। একটা কোম্পানি যে আয় অর্জন করে সে আয়ের কিছুটা অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে ডিস্ট্রিবিউট করে, বন্টন করে, যেটাকে আমরা বলি লভ্যাংশ। আর কিছুটা আয় ফর ফার্দার ইনভেস্টমেন্ট, ফর ফিউচার ইনভেস্টমেন্ট কোম্পানি নিজের কাছে রেখে দেয়, যেটাকে আমরা কি বলি, সংরক্ষিত আয়। তাহলে একটা কোম্পানি তার অর্জিত আয়টাকে কয় ভাগ করতেছে? দুই ভাগ করতেছে। একটা অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে ডিস্ট্রিবিউট করতেছে, যেটাকে আমরা কি বলি, লভ্যাংশ। আরেকটা অংশ ভবিষ্যতের বিনিয়োগের জন্য বা প্রতিষ্ঠানের গ্রোথের জন্য সংরক্ষণ করতেছে। এই অর্জিত মুনাফার সংরক্ষিত অংশটাকে আমরা কি বলবো, সংরক্ষিত আয়। ওকে, যেমন ধরো একটা কোম্পানি, এবিসি কোম্পানি, তারা মুনাফা অর্জন করলো 100 টাকা। এই 100 টাকা যে মুনাফা অর্জন করা হলো, এই টাকাটা কাদের? শেয়ার হোল্ডারদের। এই টাকার দাবিদার কারা? শেয়ার হোল্ডাররা। তো কোম্পানির ম্যানেজমেন্ট ডিসিশন নিল 60 টাকা কি করা হবে, শেয়ার হোল্ডারদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হবে। তাহলে অর্জিত মুনাফা কত? 100 টাকা, বাট শেয়ার হোল্ডারদেরকে দিয়ে দেওয়া হচ্ছে কত? 60 টাকা। তাহলে বলো তো কোম্পানি তার নিজের কাছে রেখে দিল কত? 40 টাকা। অর্থাৎ শেয়ার হোল্ডারদেরকে না দিয়ে যে টাকাটা কোম্পানি নিজের কাছে রেখে দিচ্ছে, এই টাকাটাকে বলা হবে কি, সংরক্ষিত আয়। তাহলে সংরক্ষিত আয় কয় টাকা? 40 টাকা। লভ্যাংশ কয় টাকা? 60 টাকা। তাহলে কোম্পানির অর্জিত আয়ের যে অংশটা শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করা হয়, ওই অংশটাকে আমরা কি নামে ডাকবো? লভ্যাংশ। কি নামে ডাকবো? লভ্যাংশ। আর যে অংশটা শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন না করে কোম্পানি রেখে দিবে ভবিষ্যৎ ইনভেস্টমেন্টের জন্য, সেটাকে কি বলা হয়? সংরক্ষিত আয়। ওকে, তো আমরা এখানে কি করব স্যার, আজকে একটা সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করব। ওকে, তো এটা একদমই ব্র্যান্ড নিউ, রাইট? তোমরা এর আগে এটা কখনোই দেখো না, আজকে ফার্স্ট দেখতেছো কিভাবে সংরক্ষিত আয় বিবরণীটা করতে হয়। যে সংরক্ষিত আয় বিবরণীটা 4টা ধাপে করা হয়। সংরক্ষিত আয় বিবরণীটা কয়টা ধাপে করা হয়? 4টা ধাপে। প্রথম ধাপ হলো প্রারম্ভিক সংরক্ষিত আয়টাকে আমরা বসাবো। দ্বিতীয় ধাপ হলো আমরা কিছু জিনিস যোগ করব। তৃতীয় ধাপ হলো আমরা কিছু জিনিস বিয়োগ করব। অ্যান্ড এত কিছু করার পর আমরা ফাইনালি যে রেজাল্টটা পাচ্ছি, এই রেজাল্টটাকে আমরা কি নামে ডাকবো? সমাপনী সংরক্ষিত আয়। এটা হলো আমাদের ফাইনাল স্টেপ। তাহলে সংরক্ষিত আয় বিবরণীটাকে আমরা কয়টা ধাপে বিভক্ত করতে পারি? কয়টা ধাপে? 4টা ধাপে। প্রারম্ভিক সংরক্ষিত আয়, দেন যোগ, দেন বিয়োগ, দেন সমাপনী সংরক্ষিত আয়। তো সংরক্ষিত আয় বিবরণীটাকে আমরা শুরু করতেছি কি দিয়ে? প্রারম্ভিক সংরক্ষিত আয় দিয়ে। এই প্রারম্ভিক সংরক্ষিত আয়টা হলো আমাদের কোয়েশ্চেনের রেয়ামিলের মধ্যে যে সংরক্ষিত আয়টা দেয়া থাকে। আমরা যে প্রশ্নের উপর ভিত্তি করে এই আর্থিক বিবরণী প্রস্তুত করব, ওই প্রশ্নের মধ্যে রেয়ামিলে দেখবা সংরক্ষিত আয় দেয়া আছে। তো প্রশ্নের মধ্যে বা রেয়ামিলের মধ্যে যে সংরক্ষিত আয়টা দেয়া থাকে, ওই সংরক্ষিত আয়টাকে আমরা কি নাম দিব? এবং এই প্রারম্ভিক সংরক্ষিত আয়টা দিয়ে আমরা কি করব? সংরক্ষিত আয় বিবরণীটাকে স্টার্ট করব। ওকে, তো প্রারম্ভিক সংরক্ষিত আয়টা লিখলাম। পরের সিগমেন্টটা কি স্যার? যোগ। ওকে, এই যোগের অংশে অনেক কিছুই আসতে পারে, বাট আমি তোমাদের প্রিভিয়াস বোর্ড কোয়েশ্চেনগুলো এবং কলেজ কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখলাম মোস্ট কমন অ্যাকাউন্ট হলো কয়টা? 3টা। বা মোস্ট কমন ট্রানজ্যাকশন, খুবই কমন লেনদেন হলো কয়টা? 3টা। বা খুবই কমন হিসাব হলো কয়টা? 3টা। এই 3টার বাহিরে সাধারণত যোগের অংশে আর কেউ আসে না। এরপরও যদি কেউ আসে, ওইটা রেয়ার। তুমি 99% ক্ষেত্রে দেখবে এই 3টার বাইরে আর কেউ আসবে না। এরপরে যেগুলো রেয়ার ওইগুলো আমরা পরে সলভ করব। ওকে, তো প্রারম্ভিক সংরক্ষিত আয় দিয়ে আমরা সংরক্ষিত আয় বিবরণী স্টার্ট করলাম। দেন আমরা শিরোনাম দিলাম কি? যোগ। এখানে আমরা কয়টা আইটেম বসাবো? 3টা আইটেম বসাবো। প্রথম আইটেমটা হলো চলতি বছরে আমাদের যে মুনাফা হয়েছে, যে মুনাফাটা আমরা আয় বিবরণী থেকে পেয়েছি, ওই নিট মুনাফাটাকে আমরা এখানে বসাবো। ওকে স্যার, অনেক সময় আমাদের কোয়েশ্চেনে ট্যাক্স দেয়া থাকে। তো দেখো আমরা আয় বিবরণীর আয় থেকে ব্যয়গুলো বাদ দিয়ে কি পাই? মুনাফা বা নিট মুনাফা।
যদি প্রশ্নে কর দেয়া থাকে, ট্যাক্স দেয়া থাকে, ফার্স্ট পেপারের ম্যাথে সাধারণত ট্যাক্স থাকে না, তবে সেকেন্ড পেপারের ম্যাথে ট্যাক্স দেয়া থাকতেও পারে। যদি ট্যাক্স দেয়া থাকে তাহলে নিট মুনাফা থেকে আমরা ট্যাক্সটাকে বাদ দিব বা করটাকে বাদ দিব। বাদ দেওয়ার পর যে মুনাফা পাবো ওইটার নাম হবে কি? কর পরবর্তী নিট মুনাফা। কি নাম হবে? ওকে, তা আমরা এমনিতে নিট মুনাফাই জানি, রাইট? তবে নিট মুনাফা থেকে কর বাদ দিলে কি পাওয়া যায়? কর পরবর্তী নিট মুনাফা। তো এইখানে চলতি বছরের নিট মুনাফা, অবশ্যই এটা কোন নিট মুনাফা? কর পরবর্তী নিট মুনাফাটা এখানে বসাতে হবে। ওকে, তবে 90% ম্যাথের মধ্যেই তোমার কর দেয়া থাকবে না, মাঝে মধ্যে দেয়া থাকতে পারে। ওকে, আমরা এখানে যারা আছি সবাই আয় বিবরণী করেছি না? তো আয় বিবরণী আমরা এক ধাপও করেছি, বিশদও করেছি, রাইট? তাহলে দেখা যায় সব শেষে আমরা কি পাই? নিট মুনাফা। এখন যদি কোয়েশ্চেনে কর থাকে, তোমার আরেকটি স্টেপ বাড়তি করতে হবে, এই নিট মুনাফা থেকে বাদ দিতে হবে কি? কর। তাহলে তুমি কি পেয়ে যাবা? কর পরবর্তী নিট মুনাফা। ওকে, ওই কর পরবর্তী নিট মুনাফাটাকেই আমরা এখানে বসাবো। আর যদি কর না থাকে, জাস্ট নিট মুনাফাটাকে আমরা বসাবো। মোট কথা, আমরা যে আয় বিবরণী প্রস্তুত করলাম, এই আয় বিবরণী থেকে আমরা যে নিট মুনাফাটা পাচ্ছি, চলতি বছরের নিট মুনাফা, সেটাকে ধরে আমরা যোগের অংশে বসিয়ে দিব। ওকে, এরপর আসবো আমরা কি বসাবো। তবে আরেকটা কথা বলি, এই নিট মুনাফা কিন্তু বেশিরভাগ সময় কোয়েশ্চেনে দেয়াই থাকে, প্রশ্নের মধ্যে দেয়াই থাকে নিট মুনাফা। তাহলে তো ভালো, ওইটাই বসিয়ে দিব। আবার অনেক সময় নিট মুনাফা দেয় না, তোমাকে হয়তো বলতে পারে খতে আয় বিবরণী করো, আর গতে বললো সংরক্ষিত আয় বিবরণী করো। তো ওই যে খতে আয় বিবরণী করেছো, ওইখান থেকে নিট মুনাফা ধরে এই গড় সংরক্ষিত আয় বিবরণীতে বসিয়ে দিবা। বুঝতে পেরেছো স্যার? আমার কথা কি বোঝা যাচ্ছে? ওকে, ফাইন। এরপরে আমরা কাকে বসাবো? আয়কর সঞ্চিতিকে বসাবো। কাকে? স্যার মাথায় রাখবা, আয়কর সঞ্চিতি না দুইটা দেয়া থাকে। একটা আয়কর সঞ্চিতি থাকে রেয়া মিলের মধ্যে, আর একটা আয়কর সঞ্চিতি থাকে সমন্বয়ের মধ্যে। তো এইখানে আমরা যে আয়কর সঞ্চিতিটা বসাচ্ছি, এটা হলো রেয়া মিলের আয়কর সঞ্চিতি। ওকে, এটা কোথাকার আয়কর সঞ্চিতি? এটা হলো রেয়া মিলের আয়কর সঞ্চিতি। তার মানে রেয়া মিলের মধ্যে যে আয়কর সঞ্চিতি আছে, ওই আয়কর সঞ্চিতিটাকে ধরে আমরা সংরক্ষিত আয়ের কোন অংশে বসাবো? যোগের অংশে বসাবো। ওকে, এরপর যেটা বসাবো ওইটা হলো অদাবিকৃত লভ্যাংশের অবলোপন। আচ্ছা, আমাদের রেয়া মিলের মধ্যে অনেক সময় অদাবিকৃত লভ্যাংশ দেয়া থাকে। অদাবিকৃত লভ্যাংশ কাকে বলে? আমরা তো কোম্পানি, ওকে, আমাদের ওনার কারা? শেয়ার হোল্ডাররা। সো আমরা যে প্রফিট আর্ন করি, সেই আর্নিংসের একটা অংশ আমরা ডিক্লেয়ার করি অ্যাজ ডিভিডেন্ড টু পে দ্য শেয়ার হোল্ডার্স, রাইট? মানে আমাদের প্রতি বছর অর্জিত মুনাফার একটা অংশ আমরা শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ হিসেবে ঘোষণা করি। তো ধরো বেশিরভাগ শেয়ার হোল্ডাররা এসে ঘোষণা করার পরপরই লভ্যাংশগুলো নিয়ে গেছে। কিছু শেয়ার হোল্ডার আছে, তারা হয়তো জানে না বা খেয়াল করে নাই বা মারা গেছে বা বিদেশে থাকে, তারা এখনো পর্যন্ত এসে তাদের লভ্যাংশগুলো রিসিভ করে নাই। ওকে, তাহলে আমরা লভ্যাংশ ঘোষণা করেছি, শেয়ার হোল্ডারদের উচিত এসে লভ্যাংশগুলো নিয়ে যাওয়া। অনেকেই নিয়ে গেছে, হয়তো 2-1 এখনো পর্যন্ত তাদের লভ্যাংশগুলো রিসিভ করে নাই, আমাদের থেকে নেয় নাই, এগুলো আমাদের ফান্ডে পড়ে আছে। তাহলে দেখো, ঘোষণাকৃত লভ্যাংশের যে অংশটা স্টিল নাও শেয়ার হোল্ডাররা নেয় নাই, রিসিভ করে নাই, ওইটাকে আমরা বলবো কি স্যার? অদাবিকৃত লভ্যাংশ। কি বলবো? এই অদাবিকৃত লভ্যাংশটা রেয়া মিলে দেয়া থাকে। কোথায় থাকে? এবং অদাবিকৃত লভ্যাংশটাকে আমরা চলতি দায় হিসেবে বিবেচনা করি। ওকে, তাহলে রেয়া মিলের মধ্যে যে অদাবিকৃত লভ্যাংশ দেয়া থাকবে, সেটা আমাদের জন্য কি বলতো? চলতি দায়। কি স্যার? চলতি দায়। তো আমরা যেমন ইজারা সম্পদ অবলোপন করি, অর্থাৎ কমাই, আমরা যেমন সুনামের অবলোপন করি, অর্থাৎ সুনামকে কমিয়ে দিই, ঠিক তেমনি আমরা অনেক সময় মানে এই যে অনেক দিন ধরে অদাবিকৃত লভ্যাংশ জমে আছে, এইগুলাকেও অবলোপন করি বা কমিয়ে দিই, যেটা সমন্বয়ের মধ্যে বলা থাকে। রেয়া মিলে কিন্তু অদাবিকৃত লভ্যাংশ দেয়া থাকবে। তো মাঝে মধ্যে সমন্বয়ের মধ্যে আমাদেরকে বলতে পারে যে অদাবিকৃত লভ্যাংশের অর্ধাংশ অবলোপন করো বা অদাবিকৃত লভ্যাংশকে কমিয়ে দাও। তো এই ধরনের কোনো কথা যদি সমন্বয়ের মধ্যে বলে যে অদাবিকৃত লভ্যাংশকে অবলোপন করো, তো এই অদাবিকৃত লভ্যাংশকে যদি অবলোপন করা হয়, অদাবিকৃত লভ্যাংশের যে অংশটুকু অবলোপন করা হবে
ওই অংশটুকুকে আমরা কি করব সংরক্ষিত আয়ের যোগের অংশে লিখব কোথায় লিখব সংরক্ষিত আয়ের যোগের অংশে লিখব ওকে স্যার তাহলে বলো এখানে আমরা যারা আছি আমরা কি সবাই বুঝতে পারলাম যে সংরক্ষিত আয় স্টার্ট হবে কি দিয়ে সংরক্ষিত আয় বিবরণীটা স্টার্ট হবে কি দিয়ে প্রারম্ভিক সংরক্ষিত আয় দিয়ে এটাকে আমরা কোথায় পাবো রেয়ামিলে এন্ড দেন আমরা কি করব কিছু আইটেম যোগ করব এই যে কিছু আইটেম যোগ করবে আইটেমগুলো কয়টা তিনটা অনলি তিনটা এক চলতি বছরের নিট মুনাফা 2 আয়কর সঞ্চিতি যেটা রেয়ামিলে দেয়া আছে 3 অদাবিকৃত লভ্যাংশের অবলোকন যেটা সমন্বয় থেকে আমরা পাবো ওকে এই তিনটা জিনিসকেই আমরা কি করব যোগে লিখব এর বাইরে আর কেউ আসবে না ওকে স্যার তো যোগের অংশ গেল এবার আমরা কোথায় চলে যাব বিয়োগের অংশে চলে যাব হ্যাঁ তো বিয়োগের অংশের মধ্যে দেখো যোগের অংশে কয়টা এসেছিল 3টা আর বিয়োগের অংশে 6টা ওকে যোগের অংশে যা বিয়োগের অংশে তার ডাবল দ্বিগুণ আমরা যোগে 3টা জিনিস বসিয়েছি বাট বিয়োগে বসাবো কয়টা 6টা ওকে ওকে এট ফার্স্ট কি দেখো চলতি বছরের নেট মুনাফাটা কোথায় আসছিল যোগে বাট চলতি বছরের নেট ক্ষতিটা কোথায় আসবে বিয়োগে আয়কর সঞ্চিতি যেটা রেয়ামিলে ছিল কোথায় আসে যোগে তো রেয়ামিলের মধ্যে যে আয়কর দেয়া থাকবে সেই আয়করটা কোথায় আসবে বিয়োগে ওকে যদি আয়কর ফেরত থাকে আয়কর থেকে আয়কর ফেরতটাকে আমরা মাইনাস করে দিব বাস শেষ ওকে স্যার যেমন ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ যায় বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ যায় তেমনি আয়কর থেকে কি হবে আয়কর ফেরতটা বাদ যাবে ওকে তো যাই হোক আমরা আয়কর যদি থাকে কোথায় বসাবো বিয়োগের অংশ এন্ড দেন আমরা কি বসাবো প্রদত্ত লভ্যাংশটাকে প্রদত্ত লভ্যাংশ মানে হলো রেয়ামিলের মধ্যে যে লভ্যাংশটা দেয়া আছে ওকে রেয়ামিলের লভ্যাংশটাই হলো প্রদত্ত লভ্যাংশ বা অন্তর্বর্তীকালীন লভ্যাংশ অর্থাৎ কোম্পানি অলরেডি তার শেয়ার হোল্ডারদেরকে দিয়ে দিচ্ছে যে লভ্যাংশটা এটাকে বলা হয় কি প্রদত্ত লভ্যাংশ বা অন্তর্বর্তীকালীন লভ্যাংশ এই প্রদত্ত লভ্যাংশ বা অন্তর্বর্তীকালীন লভ্যাংশটা আমরা কোথায় পাবো বলো তো রেয়ামিলে পাবো কোথায় পাবো রেয়ামিলে দিয়ে দিয়েছি যে লভ্যাংশটা এটা হলো প্রদত্ত এখনো দেই নাই বাট দিব ঘোষণা করা হয়েছে এটাকে বলা হয় কি স্যার ঘোষণাকৃত লভ্যাংশ এই ঘোষণাকৃত লভ্যাংশটাও কি হবে সংরক্ষিত আয় বিবরণী থেকে বাদ যাবে তো প্রদত্ত লভ্যাংশ তো রেয়ামিলে থাকবে ঘোষণাকৃত লভ্যাংশটা কোথায় থাকবে সমন্বয়ে থাকবে ওকে আচ্ছা এরপর আমরা যদি নেট মুনাফা থেকে কোনো এক্সিস্টিং ফান্ডে অর্থ ট্রান্সফার করি স্থানান্তর করি ওকে কথাটা কি বুঝছো মানে আমাদের বর্তমানে কোনো একটা ফান্ড আছে ওই ফান্ডে আমরা যদি নেট মুনাফা থেকে কোনো টাকা স্থানান্তর করি যত টাকা আমরা স্থানান্তর করব তত টাকা আমরা কি করব সংরক্ষিত আয়ের বিয়োগের অংশে বসাবো যেমন ধরো উই হ্যাভ an existing fund named general reserve and we have transferred টাকা 50,000 from net profit to that fund okay নেট প্রফিট থেকে 50,000 টাকা কি করলাম জেনারেল রিজার্ভ ফান্ড বা সাধারণ সঞ্চিতি ফান্ডে আমরা ট্রান্সফার করলাম স্থানান্তর করলাম তাহলে দেখো এই যে নেট মুনাফা থেকে সাধারণ সঞ্চিতি ফান্ডে 50,000 টাকা ট্রান্সফার করা হলো সো এই 50,000 টাকাকে আমরা কি করব সংরক্ষিত আয়ের বিয়োগের অংশে বসাবো কোথায় বসাবো বিয়োগের অংশে বসাবো ওকে আরেকটা হলো যে মানে ফান্ডটা এক্সিস্টিং না অর্থাৎ মানে ফান্ড নাই বাট আমরা নতুন করে একটা ফান্ড তৈরি করতেছি ধরো আমরা কল্যাণ তহবিল নামে একটা 20,000 টাকার ফান্ড তৈরি করলাম তো এই যে কল্যাণ তহবিল নামে 20,000 টাকার একটা ফান্ড গঠন করা হলো এই 20,000 টাকাও কি হবে সংরক্ষিত আয় বিবরণী থেকে বাদ যাবে ওকে স্যার বুঝতে পেরেছি তাহলে আমরা যদি কোনো এক্সিস্টিং ফান্ডে টাকা ট্রান্সফার করি সেটা কি হবে সংরক্ষিত আয় থেকে বাদ যাবে আবার আমরা যদি কোনো একটা নিউ ফান্ড গঠন করি ওই টাকাটাও কি হবে সংরক্ষিত আয় থেকে বাদ যাবে ওকে তাহলে বলো সংরক্ষিত আয় বিবরণীর বিয়োগের অংশে আমরা কয়টা আইটেম বসাচ্ছি 6টা প্রথমে কি আচ্ছা আমরা সংক্ষেপে বলতে পারি প্রথমে কি নেট ক্ষতি প্রথমে কি তারপরে কি আয়কর তারপরে কি প্রদত্ত লভ্যাংশ তারপর ঘোষণাকৃত লভ্যাংশ তারপরে কি ফান্ডে অর্থ স্থানান্তর তারপর কি কোনো ফান্ড গঠন ওকে
আবার বলো, 1 নেট ক্ষতি, 2 আয়কর, 3 প্রদত্ত লভ্যাংশ, 4 ঘোষণাকৃত লভ্যাংশ, 5 ফান্ডে অর্থ স্থানান্তর, 6 কোনো নতুন ফান্ড গঠন। ওকে, আচ্ছা, তো এই জিনিসগুলো আমাদের বারবার বলতে হবে। এখন দেখো, এই যে প্রারম্ভিক সংরক্ষিত আয়, এটার সাথে আমি কি করলাম, এই 3টা জিনিসকে যোগ করলাম অ্যান্ড এই 6টা জিনিসকে বিয়োগ করলাম, করে আমি যেই রেজাল্টটা পেলাম, এই রেজাল্টের নাম কি বলো তো? সমাপনী সংরক্ষিত আয়। কি নাম স্যার? সমাপনী সংরক্ষিত আয়। ওকে, তাহলে সংরক্ষিত আয় বিবরণীতে বেসিক্যালি আমরা কি করতেছি বলো তো? এই যে প্রারম্ভিক সংরক্ষিত আয়, এটাকে বিভিন্ন প্রসেসের মাধ্যমে আমরা সমাপনী সংরক্ষিত আয়ে কনভার্ট করতেছি। ওকে, তাহলে সংরক্ষিত আয় বিবরণীটা বেসিক্যালি প্রারম্ভিক সংরক্ষিত আয়কে সমাপনী সংরক্ষিত আয়ে কনভার্ট করার একটা প্রক্রিয়া। ওকে, আচ্ছা, তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু আলোচনা করলাম সবাই কি বুঝতে পেরেছি? ওকে, তো এই সংরক্ষিত আয় বিবরণীটা, এটা কিন্তু ফার্স্ট পেপারের আর্থিক বিবরণীতে থাকবে না, এটা শুধুমাত্র কোথায় থাকবে? সেকেন্ড পেপারের আর্থিক বিবরণীতে থাকবে। ওকে, আচ্ছা, তো সংরক্ষিত আয় বিবরণী করার সময় আমরা স্টার্ট করব কাকে দিয়ে? প্রারম্ভিক সংরক্ষিত আয় দিয়ে। প্রারম্ভিক সংরক্ষিত আয়টাকে আমরা কোথায় পাবো? রেয়ামিলে পাবো। দেন আমরা কি করব? 3টা জিনিস যোগ আর 6টা জিনিস বিয়োগ করব, তাহলেই আমরা কি পেয়ে যাব? সমাপনী সংরক্ষিত আয়। 3টা যে যোগ করব আমাদের মাথায় আছে নেট মুনাফা, আয়কর সঞ্চিতি, অদাবিকৃত লভ্যাংশের অবলোপন। এটা কিন্তু মাথায় রাখবা, অদাবিকৃত লভ্যাংশকে এখানে যোগ করা যাবে না, অঙ্ক কাটা যাবে। অদাবিকৃত লভ্যাংশের যতটুকু আমরা অবলোপন করতেছি, ওই অবলোপনকৃত অংশটুকুকে আমরা যোগ করব। ওকে, দেন বিয়োগ করব কয়টা? 6টা। নেট ক্ষতি, আয়কর, প্রদত্ত লভ্যাংশ, ঘোষণাকৃত লভ্যাংশ, ফান্ডে অর্থ স্থানান্তর, নতুন ফান্ড গঠন। তো এই প্রারম্ভিক সংরক্ষিত আয়ের সাথে যোগ বিয়োগ করার পর আমি যে রেজাল্টটা পাচ্ছি, এই রেজাল্টটাকে আমরা কি নামে ডাকবো? সমাপনী সংরক্ষিত আয়। আর তোমরা কি জানো, এই সমাপনী সংরক্ষিত আয়টাকে আমরা কি করব? এই সমাপনী সংরক্ষিত আয়টাকে ধরে আমরা আর্থিক অবস্থার বিবরণীতে বসিয়ে দেব। ওকে, আর্থিক অবস্থার বিবরণীর কয়টা দিক থাকবে? 2টা, সম্পদের দিক আর কি দায় ও মালিকানা সত্ত্বের দিক। এটা মালিকানা সত্ত্বের দিকে বসবে। কোথায় বসবে? মালিকানা সত্ত্বের দিকে। সঞ্চিতি ও উদ্বৃত্ত নামের একটা পার্ট আছে, ওই পার্টে গিয়ে বসবে। ওকে, এই সমাপনী সংরক্ষিত আয়টা। ওকে স্যার, আমরা কি সবাই বুঝতে পারলাম? গুড। আচ্ছা, আমরা একটা জাস্ট বিষয় শিখে নিই, সেটা হলো আমরা আয়কর সঞ্চিতিকে কোথায় বসাবো? যোগে। আয়করকে কোথায় বসাবো? বিয়োগে, তাই না? ধরো আমাদের কোয়েশ্চেনের মধ্যে আয়কর সঞ্চিতি দেয়া আছে 20,000 টাকা, আয়কর দেয়া আছে 15,000 টাকা। তো আয়কর সঞ্চিতি কত? 20,000, এটাকে আমরা কোথায় বসাচ্ছি? যোগে 20,000। আয়কর কত? 15,000, এটাকে আমরা কোথায় বসাচ্ছি? বিয়োগে 15,000। ওকে, এটাই আমরা জানি। ওকে, এটা কিন্তু রাইট। তো কেউ যদি চাও যে না, আমি একটা কাজ করি, আমি একটু ডিফারেন্টভাবে এদেরকে প্রেজেন্ট করি, সেটাও পসিবল। এই দুটার মধ্যে কে বড়? আয়কর সঞ্চিতির 20,000, আয়কর 15,000, দুটার মধ্যে কে বড়? আয়কর সঞ্চিতি বড়। তাহলে যে বড় আমরা আগে আমরা তাকে তার যথাযথ জায়গায় বসাবো। আয়কর সঞ্চিতির জায়গা কোনটা? যোগ। তাহলে আমরা যোগের দিকে আয়কর সঞ্চিতি বসাবো। কত? 20,000। দেন কি করব জানো? এই আয়কর সঞ্চিতি 20,000 টাকা লিখে এখান থেকে মাইনাস করে দিব কাকে? আয়করকে। কয় টাকা? 15,000। তাহলে মেইন টাকার কলামে কত বসবে? 5,000। আচ্ছা, আমি আয়কর সঞ্চিতি আর আয়করকে দুই জায়গায় না বসিয়ে কি করলাম? একটা জায়গাতেই বসালাম। কোন জায়গাটাতে? যে বড় তার দিকে। আয়কর সঞ্চিতি বড়, তাই আয়কর সঞ্চিতিকে যোগের দিকে বসালাম 20,000। সেখান থেকে আমরা আয়কর 15,000 কি করলাম? বাদ দিয়ে দিলাম। আবার এমনও তো হতে পারে, ধরো আয়কর 50,000, আয়কর সঞ্চিতি 30,000। এখন বলো, এক্সাম্পলটা উল্টা হয়ে গেল না? কে বড় হয়ে গেল? আয়কর 50,000। কে ছোট হয়ে গেল? আয়কর সঞ্চিতি কত? 30,000। এখন কি করব? বড়টার দিকে বড়টাকে লিখবো। তো বড় যেহেতু আয়কর, আয়করকে আমরা কোন দিকে লিখবো? বিয়োগের দিকে। আয়কর বসাবো কত? 50,000। দেন এখান থেকে আমরা মাইনাস করবো আয়কর সঞ্চিতি কত? 30,000। তাহলে টাকার কলামে কত বসাবো? 20,000। তাহলে আমরা আয়কর সঞ্চিতিকে আয়কর মাইনাস করে বসাতে পারি, অথবা আয়কর থেকে আয়কর সঞ্চিতিকে মাইনাস করে বসাতে পারি, অথবা আমরা যার যার দিকে তাকে বসাতে পারি। ওকে, 3 ভাবেই করা যেতে পারে। ক্লিয়ার স্যার?
তবে বিয়োগ করার ক্ষেত্রে অবশ্যই বড়টা থেকে ছোটটাকে বিয়োগ করতে হবে। সো যে বড় আগে তাকে তার দিকে লিখবা, দেন ওইখান থেকে মাইনাস করে দিবা। আচ্ছা, এবার আসলে আমরা পরের স্লাইডটা একটু দেখি। স্যার আমরা বলেছিলাম যে এক মালিকানা ব্যবসায় কি আছে, আয় বিবরণী। আবার আর্থিক অবস্থা কোম্পানির ক্ষেত্রেও কি আছে, আয় বিবরণী। অর্থাৎ ফার্স্ট পার্টে আমরা আয় বিবরণী করেছি, সেকেন্ড পার্টেও আমরা কি করব, আয় বিবরণী করব। ফার্স্ট পার্টের আয় বিবরণী এবং সেকেন্ড পার্টের আয় বিবরণী 100% সেম। সো সেকেন্ড পার্টে এক্সট্রা করে আয় বিবরণী নিয়ে আমাদের আলোচনা করার কোনো দরকার নাই। ওই ফার্স্ট পার্টের আয় বিবরণীতে যা জানো তাই এখানে করবো। সো এখানে আমরা এক্সট্রা কিছুই শিখবো না। ওকে, একদম 100% এক্সট্রা আমরা কি শিখেছি, সংরক্ষিত আয় বিবরণী, যেটার অস্তিত্ব ফার্স্ট পেপারে ছিল না, বাট সেকেন্ড পেপারে আস। স্যার তোমরা বলো তো, আর্থিক অবস্থার বিবরণী এটা কি ফার্স্ট পেপারে ছিল নাকি ছিল না? ছিল। আর্থিক অবস্থার বিবরণী সেকেন্ড পেপারে আছে নাকি নাই? আছে। তাহলে আর্থিক অবস্থার বিবরণী ফার্স্ট পেপারেও ছিল, আর্থিক অবস্থার বিবরণী সেকেন্ড পেপারেও আছে। ওকে, তবে ফার্স্ট পেপারের আর্থিক বিবরণী আর সেকেন্ড পেপারের আর্থিক বিবরণীর ফরম্যাটে একটু প্রবলেম আছে বা একটু চেঞ্জিং আছে। দ্যাটস ওয়াই আমি এইখানকার আর্থিক অবস্থার বিবরণীটা নিয়ে একটু আলোচনা করতেছি। ওকে স্যার, আর্থিক অবস্থার বিবরণীর কয়টা পার্ট বলো তো? 3টা। ফার্স্ট পার্টটা কি, সম্পদ, দেন দায়, দেন মালিকানা সত্ত্ব। ওকে, এটা ফার্স্ট পার্টের জন্য, এটা কিন্তু সেকেন্ড পার্টের জন্য। প্রথম পত্রের আর্থিক অবস্থার বিবরণীতে যেমন 3টা পার্ট, দ্বিতীয় পত্রের আর্থিক অবস্থার বিবরণীতেও কয়টা পার্ট? 3টা পার্ট। আচ্ছা, প্রথম পার্টটা কি স্যার? সম্পদ। দেখো ফার্স্ট পেপারের আর্থিক অবস্থার বিবরণীর সম্পদটাকে আমরা কয় ভাগে বিভক্ত করেছিলাম? 4 ভাগে। কি ছিল? স্থায়ী সম্পদ, বিনিয়োগ, চলতি সম্পদ, অলিক সম্পদ। দেখো আমরা দ্বিতীয় পত্রের আর্থিক অবস্থার বিবরণীর সম্পদটাকেও কয় ভাগ করেছি? 4 ভাগ করেছি। ফার্স্টে স্থায়ী সম্পদ, দেন বিনিয়োগ, দেন চলতি সম্পদ, দেন অলিক সম্পদ। তাহলে বলো তো যে ফার্স্ট পার্টের সম্পদের দিক আর দ্বিতীয় পার্ট সেকেন্ড পার্টের সম্পদের দিকে কোনো পার্থক্য আছে? নো। তার মানে অলরেডি সম্পদের পার্ট ডান। আমরা প্রথম পত্রের সম্পদগুলো যেভাবে প্রেজেন্ট করেছি, দ্বিতীয় পত্রের সম্পদগুলোকে 100% সেমভাবে আমরা কি করব? প্রেজেন্ট করব। ওকে, এখানে আমাদের নতুন করে শেখার কিছুই নেই। আমরা স্থায়ী সম্পদ কারা তারা চিনি, বিনিয়োগ চিনি, চলতি সম্পদ চিনি, অলিক সম্পদও চিনি, তাই না? বলো, এদেরকে আমরা ফার্স্ট পার্টে এদেরকে নিয়ে আলোচনা করেছিলাম এবং তাদেরকে চিনে রেখেছিলাম, ওই তাদেরকে আমরা এখানে বসিয়ে দেব। ওকে স্যার, তারপর আমি একটু অলিক সম্পদের কথাটা বলি। দেখো, অলিক সম্পদ বা কাল্পনিক সম্পদ বা ভুয়া সম্পদ কারা? যে সম্পদগুলোকে তুমি বিপদে পড়লে নগদ টাকায় কনভার্ট করতে পারবে না, যাদের কোনো এক্সচেঞ্জ ভ্যালু নাই, তাদেরকে আমরা কি বলি স্যার? অলিক সম্পদ। তো এরকম সম্পদ কয়টা? 4টা। বলো কয়টা? 4টা। 1 প্রাথমিক ব্যয়, 2 কি বিলম্বিত বিজ্ঞাপন, 3 অবহার, 4 অবলেখকের কমিশন। ওকে, এই 4টা হলো অলিক সম্পদ। এর বাইরে আর অলিক সম্পদ সাধারণত নাই। আমরা কি বুঝতে পেরেছি স্যার? গুড। ওকে, তো কোন পার্টে কে যাবে, কোন সম্পদে কে যাবে, এটা আমরা খুব ভালো করেই জানি এবং আমরা সবগুলো সম্পদের যোগফলটাকে কি বলবো স্যার? মোট সম্পদ, রাইট? আচ্ছা, সম্পদের পার্ট শেষ। এরপর আমাদের দ্বিতীয় পার্টটা কি বলো তো? শেয়ার মালিকদের সত্ত্ব ও দায় সমূহ। এখানে কয়টা পার্ট আছে বলো তো? 2টা। একটা পার্ট কি? শেয়ার মালিকদের সত্ত্ব। দ্বিতীয় পার্টটা কি? দায় সমূহ। দেখো, এই পার্টে প্রেজেন্টেশনে একটু ঝামেলা আছে। কারণ আমরা যখন প্রথম পত্রের আর্থিক অবস্থার বিবরণী করেছি, তখন আমরা ফার্স্টে কি দেখাইছি বলো তো? দীর্ঘমেয়াদী দায়। তারপরে কি দেখিয়েছি? চলতি দায়। এরপরে কি দেখিয়েছি? মালিকানা সত্ত্ব। ওকে, দীর্ঘমেয়াদী দায়, চলতি দায়, মালিকানা সত্ত্ব, অথবা চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়, সবার শেষে কাকে দেখিয়েছি? মালিকানা সত্ত্বকে, তাই না? তার মানে ফার্স্ট পেপারে আমরা মালিকানা সত্ত্বকে লাস্টে দেখাতাম, বাট সেকেন্ড পেপারে মালিকানা সত্ত্বটাকে আমরা ফার্স্টে দেখাবো। ওকে, একটা চেঞ্জিং, মালিকানা সত্ত্বটাকে লাস্টে না দেখে মালিকানা সত্ত্বটাকে আমরা ফার্স্টে দেখাবো। ওকে, দ্বিতীয় কথা, মালিকানা সত্ত্বটাকে
এখানে আমরা কি নামে ডাকবো বলো তো? শেয়ার মূলধন। কি নামে ডাকবো? শেয়ার মূলধন। কারণ আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠানটা কি এক মালিকানা ব্যবসা, অংশীদারি ব্যবসা, নাকি কোম্পানি? কোম্পানি। আর একটা কোম্পানির যে মূলধন এটা কোত্থেকে আসে? শেয়ার বিক্রির মাধ্যমে আসে। দ্যাটস ওয়াই দ্বিতীয় পত্রের মালিকানা সত্ত্বকে আমরা জাস্ট মালিকানা সত্ত্ব বলবো না, আমরা বলবো শেয়ার হোল্ডারদের সত্ত্ব বা শেয়ার মূলধন। ওকে, এই শেয়ার মূলধনটাকে আমরা ফার্স্টে প্রেজেন্ট করব। ওকে, তো শেয়ার মূলধন দেখো, তোমরা শেয়ার ইস্যু অধ্যায়টা তো করেছো। তো শেয়ার ইস্যু অধ্যায়ে আমরা শেয়ার মূলধনকে কি অ্যাট এ টাইম সবগুলো দেখিয়েছে না ক্লাসিফাই করেছিলাম? ক্লাসিফাই করেছিলাম। প্রথম ক্লাসটার নাম কি? অনুমোদিত শেয়ার মূলধন। আমরা ফার্স্টে কাকে দেখাবো? অনুমোদিত শেয়ার মূলধনকে দেখাবো। অ্যান্ড দেন আমরা কাকে দেখাবো? ইস্যুকৃত ও বিলিকৃত শেয়ার মূলধনকে দেখাবো। অ্যান্ড দেন আমরা কাকে দেখাবো? আদায়কৃত শেয়ার মূলধনকে দেখাবো। ওকে, দেখো শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব এটা দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? দুই ভাগে। তাদের কাছে শেয়ার বিক্রি করে আমরা যে টাকাটা নিয়েছি, আমরা কি স্যার মালিক? আমরা কি শেয়ার হোল্ডার নাকি আমরা কোম্পানি? আমরা কোম্পানি। তো আমরা শেয়ার হোল্ডারদের কাছে শেয়ার বিক্রি করে যে টাকাটা নিয়েছি, এই টাকাটার নাম কি স্যার? শেয়ার মূলধন। এটার নাম কি? এই শেয়ার মূলধনটা কাদের পাওনা? শেয়ার হোল্ডারদের। আচ্ছা, তো শেয়ার মূলধন বেসিক্যালি হলো শেয়ার বিক্রির মাধ্যমে আমরা শেয়ার হোল্ডারদের কাছ থেকে যে টাকাটা নিয়েছি, যে টাকাটা শেয়ার হোল্ডার যারা তারা আমাদের কাছে পায় শেয়ার কেনার জন্য। এছাড়াও শেয়ার হোল্ডাররা আমাদের কাছে কিছু টাকা পায়। আমাদের প্রতিষ্ঠানের ওনার কারা? শেয়ার হোল্ডাররা। সো আমাদের প্রতিষ্ঠানে যত মুনাফা আছে, ওকে, যত সঞ্চয় আছে, যেগুলো শেয়ার হোল্ডারদের পাওনা ছিল বাট আমরা না দিয়ে রেখে দিছি, এই টাকাগুলো কারা পাবে বলো তো? শেয়ার হোল্ডাররা পাবে। শেয়ার হোল্ডারদের এই পাওনাগুলোকে আমরা শেয়ার মূলধন বলবো না, আমরা বলবো সঞ্চিতি ও উদ্বৃত্ত। কি বলবো? সঞ্চিতি ও উদ্বৃত্ত। ওকে, এটা হলো আরেকটা ডিফারেন্স, যে প্রথম পত্রে আমরা পুরো মালিকানা সত্ত্বটাকে একসাথেই দেখিয়েছি, একটা ভাগেই দেখিয়েছি মালিকানা সত্ত্ব, রাইট? প্রারম্ভিক মূলধন যোগ বিয়োগ করে সমাপনী মূলধন দেখিয়ে দিচ্ছি। কিন্তু দ্বিতীয় পত্রে আমরা শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্বটাকে কয় ভাগে প্রেজেন্ট করব? দুই ভাগে। প্রথম ভাগটা কি? শেয়ার মূলধন। দ্বিতীয় ভাগটা কি? সঞ্চিতি ও উদ্বৃত্ত। বলো আমার সাথে, প্রথম ভাগটা কি? শেয়ার মূলধন। দ্বিতীয়টা কি? সঞ্চিতি ও উদ্বৃত্ত। তাহলে দ্বিতীয় পত্রে শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্বটা কয় ভাগে বিভক্ত? দুই ভাগে। প্রথম ভাগটা কি? শেয়ার মূলধন। দ্বিতীয়টা কি? সঞ্চিতি ও উদ্বৃত্ত। শেয়ার মূলধন মানে কি? আমরা শেয়ার বিক্রি করে তাদের থেকে যে মূলধনটা নিয়েছি। সঞ্চিতি আর উদ্বৃত্ত কি? যে শেয়ার মূলধন বাদেও আর যা যা কিছু আছে তারা আমাদের কাছে পায়, সেগুলো কি? সঞ্চিতি ও উদ্বৃত্ত। ক্লিয়ার? ওকে, তাহলে মালিকানা সত্ত্ব কয় ভাগে বিভক্ত? দুই ভাগে। প্রথম ভাগটা কি? শেয়ার মূলধন। তো আমরা যখন দ্বিতীয় পত্রের আর্থিক অবস্থার বিবরণী করব, আমরা দায়ের দিকটা স্টার্ট করব কি দিয়ে? শেয়ার মূলধন দিয়ে। কিসের দিক দিয়ে? কি দিয়ে? শেয়ার মূলধন দিয়ে। এই শেয়ার মূলধন আবার অ্যাট এ টাইম দেখানো যাবে না। শেয়ার মূলধনটাকে কয়ভাবে দেখাইতে হবে? তিনটা স্টেপে প্রেজেন্ট করতে হবে। ওকে, প্রথম স্টেপটা কি যেন? অনুমোদিত শেয়ার মূলধন। দ্বিতীয় স্টেপটা কি যেন? ইস্যুকৃত ও বিলিকৃত শেয়ার মূলধন। তৃতীয় স্টেপটা কি? আদায়কৃত শেয়ার মূলধন। বাস, শেয়ার মূলধনকে প্রেজেন্ট করা হয়ে গেল, দেখানো হয়ে গেল। এবার আসো, এই শেয়ার মূলধন বাদে অন্য আর যা কিছু শেয়ার হোল্ডাররা পায় সেগুলোকে আমরা কি বলবো? সঞ্চিতি ও উদ্বৃত্ত। এবার আমরা কাকে দেখাবো? সঞ্চিতি ও উদ্বৃত্তগুলোকে দেখাবো। তো সঞ্চিত উদ্বৃত্ত এটা কি জিনিস অলরেডি তোমরা জেনে গেছো, যে প্রতিষ্ঠানের কাছে শেয়ার হোল্ডাররা পায় যা কিছু তাই হলো কি? সঞ্চিতি ও উদ্বৃত্ত। তো প্রতিষ্ঠানের কাছে শেয়ার হোল্ডাররা কি কি পায়? দেখো, মূলধন সঞ্চিতি। ওকে, এই টাকাটা কে পাবে? আচ্ছা, আমি একদম সিম্পলি বলি। অ্যাট ফার্স্ট সংরক্ষিত আয়। আচ্ছা বলো তো, এই যে সংরক্ষিত আয় যেটা আমরা করলাম, সংরক্ষিত আয়ের সমাপনী জের বের করেছিলাম এর আগে, রাইট? তো সংরক্ষিত আয়ের টাকাটা কে পাবে বলো তো? শেয়ার হোল্ডাররা। তো সংরক্ষিত আয়ের সমাপনী জের, এটাকে আমরা কি বলতে পারি? সঞ্চিতি ও উদ্বৃত্ত, রাইট? শেয়ার অধিহার
তার মানে 100 টাকার শেয়ার আমরা শেয়ার হোল্ডারদের কাছে বিক্রি করে আদায় করছি কত, ধরো 120 টাকা। এই যে 20 টাকা আমি অতিরিক্ত টাকা নিলাম, কার থেকে নিলাম? শেয়ার হোল্ডারের কাছ থেকে, মালিকের কাছ থেকে। সো এই অধিহারের টাকাটা কে পাবে? শেয়ার হোল্ডাররা পাবে। সো শেয়ার অধিহারটাও কি হবে? সঞ্চিতি ও উদ্বৃত্ত। ওকে, তো দেখো আমরা যখন সঞ্চিত উদ্বৃত্ত করব, খুব কমন টার্ম কি? এক হলো সংরক্ষিত আয়ের সমাপনী জের, 2 শেয়ার অধিহার, ওকে। 3 এমন কোনো ফান্ড, এমন কোনো তহবিল যেই তহবিলের টাকাটা শেয়ার হোল্ডাররা পাবে। ওকে, এমন কোনো তহবিল বা সঞ্চিতি যেই টাকাটা কে পাবে? শেয়ার হোল্ডাররা। যেমন মূলধন সঞ্চিতি তহবিল বা সাধারণ সঞ্চিতি তহবিল, ওকে, বা লভ্যাংশ সমতাকরণ তহবিল বা নিমজ্জিত তহবিল বা পরিপূরক তহবিল। এই যে তহবিলগুলোর কথা আমি বললাম, এই তহবিল বা এই ফান্ডের টাকাগুলো কারা পাবে? শেয়ার হোল্ডাররা। দ্যাটস ওয়াই এই তহবিলগুলোকেও আমরা কোথায় বসাবো? সঞ্চিতি ও উদ্বৃত্তে বসাবো। বুঝছো? এই তহবিল যেহেতু বললাম, আমি আরেকটা কথা বলি, তোমরা একটু কনফিউজড হয়ে যেতে পারো। যেমন ধরো আমি বললাম লভ্যাংশ সমতাকরণ তহবিল, ত্রাণ তহবিল। তাহলে আমি কয়টা তহবিলের কথা বলেছি বলো তো? 2টা। একটা কি? লভ্যাংশ সমতাকরণ তহবিল, আরেকটা কি? ত্রাণ তহবিল। আচ্ছা বলো তো, এই যে লভ্যাংশ সমতাকরণ তহবিল, এই তহবিলটা কাদের জন্য? শেয়ার হোল্ডারদের জন্য। আমরা যেন প্রতি বছর তাদেরকে একটা সার্টেন অ্যামাউন্ট কি করতে পারি? লভ্যাংশ দিতে পারি। এই কারণে আমরা একটা ফান্ড তৈরি করে কিছু টাকা রেখে দিই। যখন অনেক বেশি আয় হয় তখন আমরা ওই ফান্ডে টাকা জমা করি, যখন আয় কম হয় তখন ওই ফান্ড থেকে টাকা নিয়ে আমরা কি করি? শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ প্রদান করি। তো এই ফান্ডে যে টাকাটা রাখা হলো, লভ্যাংশ সমতাকরণ তহবিল নামক ফান্ডে, এই ফান্ডের টাকাটা কে পাবে? কাদের জন্য এই ফান্ডটা? শেয়ার হোল্ডারদের জন্য। সো লভ্যাংশ সমতাকরণ তহবিলটা কোথায় যাবে? সঞ্চিতি ও উদ্বৃত্তে যাবে। কোথায় যাবে? কিন্তু ত্রাণ তহবিল, বলো তো আমরা কি শেয়ার হোল্ডারদেরকে ত্রাণ দিব? না। তো ত্রাণ তহবিলটা কি শেয়ার হোল্ডারদের জন্য? না। ত্রাণ তহবিলের টাকাটা কি অন্য কারো, দুর্গত বা দুর্যোগ কবলিত, তাই না, বা নিপীড়িত প্রান্তিক জনগোষ্ঠীর জন্য। তাহলে যেই তহবিলের টাকা শেয়ার হোল্ডারদের জন্য, ওই তহবিলটাকে আমরা কি বলবো? সঞ্চিতি ও উদ্বৃত্ত। যেই তহবিলের টাকাটা অন্য কারোর জন্য, শেয়ার হোল্ডারদের জন্য না, ওই তহবিলটাকে আমরা বলবো চলতি দায়। কি বলবো? বল, আমি কয়টা তহবিলের কথা বলেছি? একটা কি? লভ্যাংশ সমতাকরণ তহবিল। এটা কার জন্য? শেয়ার হোল্ডারদের জন্য। সো এই তহবিলটা কোথায় যাবে? সঞ্চিত উদ্বৃত্তে। ত্রাণ তহবিল, এটা কি শেয়ার হোল্ডারদের জন্য? না, শেয়ার হোল্ডারদের জন্য না, অন্য কারোর জন্য। দ্যাটস এটা কোথায় যাবে? চলতি দায়ে যাবে। বুঝেছ? আচ্ছা, আমি যদি বলি ধরো সাধারণ সঞ্চিতি তহবিল। সাধারণ সঞ্চিতি তহবিল মানে কি? মানে মুনাফা থেকে কিছু টাকা নিয়ে আমরা একটা তহবিল তৈরি করে রাখছি যেন ভবিষ্যতে বিশেষ কোনো একটা কাজ করতে পারি। ওকে, বলো এই তহবিলের টাকাটা কাদের? শেয়ার হোল্ডারদের। সো এই সাধারণ সঞ্চিতি তহবিলটা কোথায় যাবে? সঞ্চিত উদ্বৃত্ত। কিন্তু আমি যদি বলি যৌথ বীমা তহবিল, স্যার এই যে যৌথ বীমা তহবিল, এটা কাদের জন্য? কর্মচারীদের জন্য, তাই না? বলো, তাহলে এই তহবিলের টাকা কি মালিকদের? নো, যেহেতু মালিকদের না, সো যৌথ বীমা তহবিল এটা কোথায় যাবে? চলতি দায়। ওকে, আবার ধর আমি বললাম নিমজ্জিত তহবিল বা পরিপূরক তহবিল। তোমরা কি জানো যে নিমজ্জিত তহবিল বা পরিপূরক তহবিল বা সিঙ্কিং ফান্ড কাকে বলে? আচ্ছা, সিঙ্কিং ফান্ড মানে হলো এমন কোনো একটা ফান্ড যে আমরা ভবিষ্যতে ধরো একটা কোনো দায় পরিশোধ করব, অথবা ভবিষ্যতে আমরা ধরো কোনো একটা সম্পদকে রিপ্লেস করব, বা ভবিষ্যতে ধরো আমরা বিশেষ কোনো একটা কাজ করব যেটার জন্য একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি দরকার, যা আমি এখন থেকে অল্প অল্প করে জমাচ্ছি। তাহলে ভবিষ্যতে কোনো একটা দায় পরিশোধের জন্য, কোনো একটা সম্পদ রিপ্লেসের জন্য, বা বিশেষ কোনো এক উদ্দেশ্য সাধনের জন্য আমার অনেক টাকা দরকার, যেটা এখন থেকেই আমি অল্প অল্প করে জমাচ্ছি। সেই ফান্ডটাকে বলা হয় কি? সিঙ্কিং ফান্ড। এই সিঙ্কিং ফান্ড বা নিমজ্জিত তহবিলটা আসছে আমাদের বাসাবাড়ি থেকে। দেখবে আমাদের মায়েরা প্রতিদিন বাজারের টাকা থেকে কিছু কিছু টাকা জমায়, তাই না? বা কিছু চাল জমায়, কিছু খরচ বাঁচিয়ে জমায়। তো যখন দেখবা দুনিয়াতে দুর্ভিক্ষ লেগে সবাই হাহাকার করতেছে,
তখন আমার মায়েরা বা আমাদের মানে মায়েরা ওই টাকাটা বের করে। তো ওই ফান্ডটার নামই হলো নিমজ্জিত ফান্ড বা পরিপূরক ফান্ড বা সিঙ্কিং ফান্ড। তো প্রতিষ্ঠানরা এরকম করে আর কি। হ্যাঁ, তো বলো তো এই ফান্ডের টাকাটা কাদের? বলো, এই ফান্ডের টাকাটা কাদের? মালিকদের। দ্যাটস ওয়াই এই সিঙ্কিং ফান্ড বা নিমজ্জিত তহবিল বা পরিপূরক তহবিল এটা কোথায় যাবে? সঞ্চিত ও উদ্বৃত্তে যাবে। কিন্তু ধরো আমি বললাম কল্যাণ তহবিল। কল্যাণ তহবিল মানে হলো যে আমাদের শ্রমিকদেরকে আমরা যেন কল্যাণ সাধন করতে পারি, দ্যাটস ওয়াই আমরা যে তহবিলটা তৈরি করি। কল্যাণ তহবিলের টাকা কি শেয়ার হোল্ডারদের? নো। তাহলে এটা কোথায় যাবে? চলতি দায়ে যাবে। বুঝেছো? তাহলে এতক্ষণ আমি যে তহবিল নিয়ে কথা বললাম এটা কিন্তু একটুখানি কন্ট্রোভার্সিয়াল, রাইট? এখানে একটু কনফিউজ হওয়ার স্কোপ আছে। তো তুমি কখন কনফিউজড হবে না? ওই যে একটা বিষয় মাথায় রাখলে যে ফান্ডের টাকাটা কার জন্য? তহবিলটা যদি হয় শেয়ার হোল্ডারদের জন্য বা তহবিলের দাবিদার যদি হয় শেয়ার হোল্ডাররা, সেই তহবিলকে আমরা কোথায় বসাবো স্যার? সঞ্চিত ও উদ্বৃত্তে বসাবো। আর তহবিলটা যদি হয় অন্য কারোর জন্য, সেটাকে আমরা কোথায় বসাবো? চলতি দায়ে বসাবো। ক্লিয়ার? ওকে, তো আমি আবার ফিরে আসি। আমরা কি যেন বলছিলাম যে শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্বটাকে কয় ভাগে প্রেজেন্ট করতে হবে? 2 ভাগে প্রেজেন্ট করতে হবে। প্রথম ভাগটা কি? শেয়ার মূলধন। দ্বিতীয় ভাগটা কি? সঞ্চিত উদ্বৃত্ত। শেয়ার মূলধনটাকে কয় ভাগে প্রেজেন্ট করতে হবে? 3 ভাগে। অনুমোদিত শেয়ার মূলধন, ইস্যু বিলিকৃত শেয়ার মূলধন, আর একটা হচ্ছে আদায়কৃত শেয়ার মূলধন। সঞ্চিত উদ্বৃত্ত এখানে কারা যাবে? শেয়ার মূলধন ব্যতীত আদার্স যত পাওনা আছে শেয়ার হোল্ডারদের সেগুলো যাবে কোথায়? সঞ্চিত উদ্বৃত্তে। তো অ্যাট ফার্স্ট আমরা কাকে বসাতে পারি? অ্যাট ফার্স্ট আমরা সংরক্ষিত আয়ের সমাপনী জেডটাকে বসাতে পারি। অ্যান্ড দেন আমরা কাকে বসাবো? শেয়ার অধিহারকে। অ্যান্ড দেন আমরা কাকে বসাবো? এমন কোনো তহবিল যেগুলো শেয়ার হোল্ডাররা পাবে। এমন কোনো তহবিল যার মালিকানা কাদের? শেয়ার হোল্ডারদের। এরকম তহবিল কি কি আছে বলো তো? এই যে তহবিল বা সঞ্চিতি তহবিল, হ্যাঁ, মূলধন সঞ্চিতি বা সাধারণ সঞ্চিতি বা শুধু সঞ্চিতি তহবিল বা লভ্যাংশ সমতাকরণ তহবিল, হ্যাঁ, প্রতিপূরক তহবিল, নিমজ্জিত তহবিল, হ্যাঁ, এই ধরনের যত তহবিল আছে এগুলো সব কারা পাবে? শেয়ার হোল্ডাররা পাবে। সো এরা সবাই কোথায় যাবে? সঞ্চিত উদ্বৃত্তে যাবে। ওকে, আচ্ছা, তো আমরা একটু সঞ্চিত উদ্বৃত্তের আইটেমগুলো একটু বলি। হ্যাঁ, এক হলো সংরক্ষিত আয়ের সমাপনী জের, বলো। 2 শেয়ার অধিহার। 3 সাধারণ সঞ্চিতি। 4 লভ্যাংশ সমতাকরণ তহবিল, বলো। 5 নিমজ্জিত বা পরিপূরক তহবিল। এই 5টাই বেসিক্যালি থাকবে, এর বাইরে আর থাকে না। ওকে, আমরা আবার একটু বলি। 1 কি স্যার? সংরক্ষিত আয়ের সমাপনী জের। 2 কি? শেয়ার অধিহার। 3 সাধারণ সঞ্চিতি। 4 লভ্যাংশ সমতাকরণ তহবিল। 5 নিমজ্জিত তহবিল বা প্রতিপূরক তহবিল। তাই না? বুঝতে পেরেছো? এই 5টাই বেসিক্যালি থাকবে। ওকে, এর বাইরে আর থাকে না। তাহলে আমরা যখন সঞ্চিত উদ্বৃত্ত করবো আমরা এই 5টা জিনিসকে খুঁজবো। যারা যারা আছে বসাবো, যারা নাই তারা তো নাই। আচ্ছা, তাহলে দেখো আমরা শেয়ার মূলধনের পার্টটা কভার করলাম, দেন সঞ্চিত উদ্বৃত্তের পার্ট কভার করলাম। এবার আমরা কাকে বসাবো? দীর্ঘমেয়াদী দায়কে বসাবো। আমরা কি দীর্ঘমেয়াদী দায় চিনি না বলো? সবাই চিনি। ঋণ, ব্যাংক ঋণ, বন্ধকি ঋণ, বন্ড ইস্যু, ডিবেঞ্চার ইস্যু, ঋণপত্র ইস্যু, এরা সবাই কি বলো তো? দীর্ঘমেয়াদী দায়। ওকে, আমি যদি অন্য কোম্পানির বন্ড বিক্রি করি এটাকে দীর্ঘমেয়াদী দায় বলবে? বলো না। আমি যদি অন্য কোম্পানির ডিবেঞ্চার বিক্রি করি এটাকে দীর্ঘমেয়াদী দায় বলবে? না। এগুলো হলো বিনিয়োগ বিক্রি করা হয়েছে। কিন্তু আমরা ঋণ নেওয়ার উদ্দেশ্যে আমাদের কোম্পানির বন্ড বা ডিবেঞ্চার বা ঋণপত্র যদি জনসাধারণের কাছে বিক্রি করি বা ইস্যু করি, এই বন্ড, ডিবেঞ্চার বা ঋণপত্র বা ইস্যুকৃত বন্ড, ডিবেঞ্চার, ঋণপত্রকে আমরা কি বলবো বলো তো? দীর্ঘমেয়াদী দায়। এছাড়াও আমরা যদি কারো কাছ থেকে ঋণ নেই বা ব্যাংকের থেকে ঋণ নেই বা সম্পদ বন্ধক রেখে বন্ধকি ঋণ নেই, এই ঋণ, ব্যাংক ঋণ, বন্ধকি ঋণ, এইগুলাকেও আমরা কি বলবো বলো তো? দীর্ঘমেয়াদী দায় বলবো। ক্লিয়ার স্যার? অ্যান্ড লাস্ট পার্টটা কি বলো তো? চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা। দেখো আমরা কিন্তু ফার্স্ট পেপারে
জাস্ট চলতি দায় বলতাম, তাই না, বা স্বল্প মেয়াদী দায় বলতাম। বাট এখানে আমরা কি বলতেছি বলো তো, চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা। ওকে, তো চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থার মধ্যে কি আসবে? চলতি দায় আসবে। আর চলতি দায় তো আমরা সবাই চিনি, পাওনাদার বা প্রদেয় হিসাব, প্রদেয় বিল, প্রদেয় নোট, তাই না বলো, বকেয়া, ব্যয়, অগ্রিম, আয়, ব্যাংক জমাতিরিক্ত, তাই না, এগুলো তো আসবেই। তো এগুলো ছাড়াও কিছু স্পেশাল আইটেম যেটা তুমি প্রথম পত্রে কখনো পাও নাই, এমন কিছু আইটেমও এখানে আসবে, যেগুলো আমরা একটু দেখি। অদাবিকৃত লভ্যাংশ কি স্যার? অদাবিকৃত লভ্যাংশ বা দাবিহীন লভ্যাংশ, একই কথা। ওকে, এরপরে কি আসবে বলো তো স্যার? আয়কর সঞ্চিত। এই যে তোমরা একটু কনফিউজ না, আয়কর সঞ্চিত এটা তো সংরক্ষিত আয়ের যোগের অংশে যাওয়ার কথা, এখানে কেন আসলো? হ্যাঁ, যে আয়কর সঞ্চিতিটা রেয়া মিলে দেয়া থাকে, ওই আয়কর সঞ্চিতিটা সংরক্ষিত আয়ের যোগের অংশে যায়। বাট যদি সমন্বয়ের মধ্যে কোনো আয়কর সঞ্চিতি থাকে, এই সমন্বয়ের আয়কর সঞ্চিতিটা কোথায় যাবে বলো তো স্যার? চলতি দায়ে যাবে। কোথায় যাবে? তাহলে এই আয়কর সঞ্চিতিটা কি রেয়া মিলের আয়কর সঞ্চিতি? না, এটা কোথাকার? সমন্বয়ের আয়কর সঞ্চিতি। ওকে, অ্যান্ড দেন কি আসবে বলো তো? প্রস্তাবিত বা ঘোষণাকৃত লভ্যাংশ। রেয়া মিলের লভ্যাংশটা প্রদত্ত লভ্যাংশ, ওটা এক জায়গায় যাবে, কোথায়? সংরক্ষিত আয়ের বিয়োগের অংশ। কিন্তু ঘোষণাকৃত লভ্যাংশ বা প্রস্তাবিত লভ্যাংশ যেটা সমন্বয়ের মধ্যে আছে, সেটা কোথায় আসবে স্যার? চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থায় আসবে। ওকে, আর কে আসবে বলো তো? ভবিষ্যৎ তহবিল, যেটাকে আমরা প্রভিডেন্ট ফান্ড বলি। আচ্ছা স্যার বলো, প্রভিডেন্ট ফান্ড বা ভবিষ্যৎ তহবিল, এই তহবিলের টাকা কি শেয়ার হোল্ডারদের জন্য? ভবিষ্যৎ তহবিল বা প্রভিডেন্ট ফান্ডের টাকা কি শেয়ার মালিকরা পাবে? না, কারা পাবে? কর্মচারীরা। তাহলে শেয়ার মালিকরা যে ফান্ডের টাকাগুলো পাবে, ওইটা হলো কি? সঞ্চিতি ও উদ্বৃত্ত। আর শেয়ার মালিক বাদে অন্য কেউ যে টাকাটা পাবে, ওইটা কি বলতো? চলতি দায়। সো প্রভিডেন্ট ফান্ড বা ভবিষ্যৎ তহবিল এটা কোথায় যাবে? চলতি দায়ে যাবে। কল্যাণ তহবিল, এই টাকাটাও শেয়ার মালিক পাবে না, অন্যরা পাবে, সো এটাও কি? চলতি দায়। ত্রাণ ও দুর্যোগ তহবিল, এটাও কি? চলতি দায়। ওকে স্যার, তাহলে দেখো আমরা প্রথম পত্রে আর্থিক অবস্থার বিবরণী করেছিলাম, সম্পদের দিকটা যেভাবে করেছি, আমরা দ্বিতীয় পত্রেরও সম্পদের দিকটা 100% সেমভাবেই করবো, এখানে কোনোই নতুনত্ব নাই। ওকে, কিন্তু প্রথম পত্রের দায়ের দিকটা যেভাবে করেছিলাম, দায় ও মালিকানা সত্ত্বের দিক, দ্বিতীয় পত্রের দায় ও মালিকানা সত্ত্বের দিকের প্রেজেন্টেশনটা সেম হবে না, এখানে অনেক ডিফারেন্সেস। প্রথম পত্রে আগে দায়ের দিকটা দেখিয়েছি, পরে মালিকানা সত্ত্ব। আর দ্বিতীয় পত্রে আগে কি দেখাবো বলো তো? মালিকানা সত্ত্ব, আর পরে কি দেখাবো? দায়। মালিকানা সত্ত্বটাকে আমরা কয় ভাগ করে দেখাবো? 2 ভাগ। প্রথম ভাগে শেয়ার মূলধন, দ্বিতীয় ভাগে সঞ্চিতি ও উদ্বৃত্ত। ওকে, দায়ের ভাগটা আগের মতোই দেখাবো, একটা কি? দীর্ঘমেয়াদী দায়, আরেকটা কি? চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা। এখন কে কোথায় যাবে আমরা কি জানি? কোনো ডাউট আছে? যাদের আছে তারা কিন্তু জীবনেও আর্থিক বিবরণী পারবে না। ওকে, আর যাদের ডাউট নাই তারা খুবই স্মুথলি যে কোনো আর্থিক বিবরণী ভালো করে সলভ করতে পারবে। সো যারা এখনো বুঝো নাই তারা আল্লাহর হস্তে এই জিনিসগুলোকে, এই বেসিকগুলোকে ডেভেলপ করে নাও। ওকে, ঠিক আছে স্যার। তো গত ক্লাসে আমরা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করেছিলাম যে আমরা দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণীগুলো কিভাবে কমপ্লিট করতে পারি, রাইট? তো দ্বিতীয় পত্রে আমাদের এক্সট্রা কি যেন ছিল? দ্বিতীয় পত্রে আমাদের এক্সট্রা কি ছিল? সংরক্ষিত আয় বিবরণী। তো আমরা সংরক্ষিত আয় বিবরণীর কিভাবে করতে হয় এটা শিখেছি না? সংরক্ষিত আয় বিবরণীর কয়টা স্টেপ? 4টা। সংরক্ষিত আয় বিবরণী শুরু হবে কি দিয়ে? প্রারম্ভিক সংরক্ষিত আয় দিয়ে। এটাকে আমরা কোথায় পাবো জানো? রেয়া মিলে। আচ্ছা, এরপরে কি? যোগের অংশ। কয়টা আইটেম? 3টা। এরপরে কি? বিয়োগের অংশ। কয়টা আইটেম? 6টা। তো প্রারম্ভিক সংরক্ষিত আয়ের সাথে 3টা যোগ 6টা বিয়োগ করার পর আমরা যে রেজাল্টটা পাবো, ওই রেজাল্টের নাম কি? সমাপনী সংরক্ষিত আয়। তো যোগের অংশে যে 3টা আসবে মনে আছে না? নেট মুনাফা, এরপরে কি? আয়কর সঞ্চিতি, এরপরে কি? অদাবিকৃত লভ্যাংশের অবলোপন, রাইট? এরপরে কি? বিয়োগের অংশ। বিয়োগের অংশে কয়টা যেন? 6টা। নেট ক্ষতি, প্রদত্ত লভ্যাংশ, ঘোষণাকৃত লভ্যাংশ, আয়কর, এরপর কি? ফান্ডে অর্থ স্থানান্তর, আর কি? নতুন কোনো ফান্ড গঠন, এই 6টা, রাইট? অ্যান্ড দেন আমরা তো
সমাপনী জেডটা পেয়ে যাব, তাই না? আচ্ছা, আমি যা কিছু বললাম এগুলো আমরা গত 2টা ক্লাসে শিখেছি। ওকে, তারপর আমরা একটু রিভিউ করে নিলাম। আজকে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। স্যার, তুমি যদি আর্থিক বিবরণী করতে চাও, আর্থিক বিবরণী করার জন্য শুধুমাত্র রেয়ামিল হইলেই হবে নাকি কিছু সমন্বয়ও লাগবে? কারণ আমাদের কোয়েশ্চেনে কয়টা পার্ট দেওয়া থাকে? 2টা, রেয়ামিল থাকে আর কি সমন্বয় থাকে। তো সমন্বয় সম্পর্কে আলহামদুলিল্লাহ আমাদের বেশ ভালো ধারণাই আছে। তবে সেকেন্ড পেপারের জন্য কিছু স্পেশাল সমন্বয় আছে, যেই সমন্বয়গুলো আমরা ফার্স্ট পেপারে কখনোই পাবো না, বা ফার্স্ট পেপারে আমরা কখনোই ফেস করি নাই। ওকে, তো আমাদের আজকের ক্লাসে 2টা সেগমেন্ট থাকবে। প্রথম সেগমেন্টে আমরা যেটা করব যে আমাদের ওই যে সেকেন্ড পেপারের স্পেশাল ফর্মুলা, এই সেকেন্ড পেপারের স্পেশাল ফর্মুলাগুলো অ্যাট ফার্স্ট আমরা একটু দেখব, অ্যান্ড দেন আমরা যেটা করব আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। ওকে, তাহলে আজকে আমাদের টার্গেট হলো এই সেকেন্ড পেপারের স্পেশাল ফর্মুলাগুলোকে সলভ করা বা শিখে নেওয়া, অ্যান্ড দেন একটা ম্যাথ সলভ করা। ওকে, তো আসো অ্যাট ফার্স্ট আমরা সমন্বয়গুলো নিয়ে একটু আলোচনা করি। ওকে, আচ্ছা দেখো, অনেক 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 সমন্বয় আছে যেগুলো আমরা শিখে ফেলছি। এখানে হাতে গোনা কয়েকটা সমন্বয় আছে। এই সমন্বয়গুলো খুবই স্পেশাল এবং এই সমন্বয়গুলো শুধুমাত্র দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণীর সাথে সংশ্লিষ্ট। ওকে, তো দেখো আমরা প্রথম সমন্বয়টা নিয়ে একটু কথা বলি। লভ্যাংশ ঘোষণা করা হলে, আচ্ছা আমরা এখানে যারা আছি অলরেডি আমরা জানি যে লভ্যাংশ কয় জায়গায় থাকে? 2 জায়গায়। আমাদের প্রশ্নের রেয়ামিলের মধ্যে লভ্যাংশ থাকতে পারে, রাইট? ওই লভ্যাংশটাকে আমরা কি বলবো বলো তো? প্রদত্ত লভ্যাংশ বা অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। রেয়ামিলের লভ্যাংশটা হলো প্রদত্ত লভ্যাংশ বা অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। এই প্রদত্ত লভ্যাংশ বা অন্তর্বর্তীকালীন লভ্যাংশ আমরা কোথায় নিব? সংরক্ষিত আয়ের বিয়োগের অংশ। এই এক জায়গায় যাবে। রেয়ামিলের তথ্য কয় জায়গায় যায়? এক জায়গায় যায়। কিন্তু সমন্বয়ের মধ্যে যে লভ্যাংশটা দেয়া থাকে ওই লভ্যাংশটাকে আমরা কি বলবো স্যার? ঘোষণাকৃত লভ্যাংশ। কি বলবো? ঘোষণাকৃত লভ্যাংশ। এখন বলো, সমন্বয়ের তথ্য কি এক জায়গায় যায় না 2 জায়গায় যায়? 2 জায়গায় যায়। সো ঘোষণাকৃত লভ্যাংশটা কয় জায়গায় যাবে? 2 জায়গায় যাবে। ওকে, অ্যাট ফার্স্ট আমরা এই ঘোষণাকৃত লভ্যাংশটাকে সংরক্ষিত আয় বিবরণী থেকে বাদ দিব বা সংরক্ষিত আয় বিবরণীর বিয়োগের অংশে লিখব। ওকে, অ্যান্ড দেন এটাকে ধরে কোথায় নিয়ে বসাবো? চলতি দায়। যে চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা ওইখানে নিয়ে বসাবো। ফার্স্ট পেপারে আমরা জাস্ট চলতি দায় বলি বা স্বল্পমেয়াদী দায় বলি, বাট সেকেন্ড পেপারে আমরা চলতি দায়টাকে চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা বলি। ওকে, একই কথা। তাহলে বলো তো স্যার, আমরা যদি কোয়েশ্চেনের মধ্যে ঘোষণাকৃত লভ্যাংশকে পাই, কোনো প্রবলেম আছে? নো। কয় জায়গায় বসাবো? 2 জায়গায়। অ্যাট ফার্স্ট রেয়ামিলের সংরক্ষিত আয়ের বিয়োগের অংশে, অ্যান্ড দেন চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থায়। ওকে, ডান। আচ্ছা, এবার আসলে আমরা দ্বিতীয় সমন্বয়টা নিয়ে একটু কথা বলি। নিট মুনাফা থেকে কোনো ফান্ডে অর্থ স্থানান্তর করা হলে। স্যার দেখো, আমরা যদি কোনো ফান্ডে টাকা স্থানান্তর করি বা কোনো ফান্ডে টাকা ট্রান্সফার করি, মাস্ট বি সেটা আমরা নেট মুনাফা থেকেই করব। ওকে, তো তোমার কোয়েশ্চেনের মধ্যে বলা থাকতে পারে যে নেট মুনাফা থেকে ফান্ডে টাকা স্থানান্তর করা হলো, অথবা জাস্ট ফান্ডে টাকা স্থানান্তর করা হলো। ধরো যদি বলে সাধারণ সঞ্চিতি তহবিলে 10,000 টাকা স্থানান্তর করা হলো, যে কথা নেট মুনাফা হতে সাধারণ সঞ্চিতি তহবিলে 10,000 টাকা স্থানান্তর করা হলো, একই কথা। তবে নেট মুনাফা থেকে আমি ফান্ডে টাকা পাঠালাম, এটা বলা থাকতে পারে, আবার নেট মুনাফা থেকে এই অংশটুকু নাও বলা থাকতে পারে। ওকে, সো আমরা যদি কোনো ফান্ডে টাকা ট্রান্সফার করি, মাস্ট বি সেটা কোত্থেকে ট্রান্সফার করা হবে? নেট মুনাফা থেকে। বলুক বা না বলুক তাতে কিছুই যায় আসে না। ওকে, তো আমরা যদি কোনো একটা ফান্ডে টাকা ট্রান্সফার করি, এটা কয় জায়গায় যাবে? 2 জায়গায় যাবে। যেহেতু এটা সমন্বয়, সো কয় জায়গায় যাবে? 2 জায়গায় যাবে। অ্যাট ফার্স্ট আমরা কি করব? যে ফান্ডে টাকাটা ট্রান্সফার করলাম ওই ফান্ডের সাথে কি করব? যোগ করব। ধরো সাধারণ সঞ্চিতি ফান্ডে 10,000 টাকা ট্রান্সফার করা হলো, তাহলে এই 10,000 টাকাকে আমরা কি করব? সাধারণ সঞ্চিতি ফান্ড রেয়ামিলে যেটা আছে ওটার সাথে যোগ করব। বা ধরো কল্যাণ তহবিলে 5,000 টাকা ট্রান্সফার করা হলো, তাহলে এই 5,000 টাকা আমরা কি করব? রেয়ামিলের যে কল্যাণ তহবিল সেটার সাথে যোগ করব। অর্থাৎ যে ফান্ডে আমরা টাকাটা ট্রান্সফার করব
ওই ফান্ডের সাথে কি করব, যোগ করব। ক্লিয়ার? অ্যান্ড দেন দ্বিতীয় যে কাজ, যতটুকু টাকা আমি ফান্ডে ট্রান্সফার করলাম ওই টাকাটাকে সংরক্ষিত আয় বিবরণী থেকে বাদ দিয়ে দিব। ওকে, বুঝা গেল? তো সাধারণ সঞ্চিতি ফান্ডে 10,000 টাকা ট্রান্সফার করা হলো, তাহলে এই 10,000 টাকা কয় জায়গায় যাবে? দুই জায়গায় যাবে। সংরক্ষিত আয়ের বিয়োগের অংশে যাবে 10,000, অ্যান্ড দেন রেয়া মিলের যে সংরক্ষিত আয় আছে ওইটার সাথে কি, সরি, রেয়া মিলের যে কি ফান্ড, সাধারণ সঞ্চিতি ফান্ড আছে ওইটার সাথে 10,000 টাকা কি হবে, যোগ হবে। ওকে, যৌথ বীমা তহবিলে 5,000 টাকা ট্রান্সফার করা হলো, তাহলে এই 5,000 টাকা অ্যাট ফার্স্ট আমরা কি করব, সংরক্ষিত আয় বিবরণীর বিয়োগের অংশে বসাবো। অ্যান্ড দেন রেয়া মিলের মধ্যে যে যৌথ বীমা তহবিল আছে সেখানে আমরা কি করব, এই 5,000 টাকা যোগ করে দিব। ক্লিয়ার? বুঝে গেল? তাহলে কোনো একটা ফান্ডে টাকা ট্রান্সফার করলে আমরা কয়টা কাজ করব, দুইটা কাজ। যে ফান্ডে টাকাটা ট্রান্সফার করলাম ওই ফান্ডের সাথে যোগ করব আর সংরক্ষিত আয় বিবরণীর বিয়োগের অংশে বসাবো। ওকে স্যার, বুঝেছো সবাই? ওকে, এবার আসো 3 নম্বর সমন্বয়, নেট মুনাফা থেকে কোনো ফান্ড তৈরি করা হলে। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, এটা তৈরি হবে। হ্যাঁ, নেট মুনাফা থেকে কোনো ফান্ড তৈরি করা হলে, তো আমরা যদি কোনো একটা ফান্ড তৈরি করি, দেখো আমরা টাকা ট্রান্সফার করি কোন ফান্ডে, যে ফান্ডটা এক্সিস্টিং অলরেডি আমাদের আছে, যে ফান্ডটা, ওই ফান্ডে আমরা কি করি, টাকা ট্রান্সফার করি। বাট এমন একটা ফান্ড যেটা আমাদের নাই, আমরা নতুন করে তৈরি করলাম, এটাকে বলা হয় ফান্ড গঠন করা। এটাকে কি বলে? ধরো আমাদের সাধারণ সঞ্চিতি নামক একটা তহবিল আছে যেখানে বর্তমানে 50,000 টাকা আছে। তো এই সাধারণ সঞ্চিতি তহবিল এটা আমাদের আছে, সো এই ফান্ডে আমরা কি করব, টাকা ট্রান্সফার করব। ওকে, কিন্তু ধরো কল্যাণ তহবিল নামে আমাদের কোনো ফান্ডই নেই, আমরা নতুন করে একটা ফান্ড তৈরি করতে চাচ্ছি কল্যাণ তহবিল নামে। এখানে কি আমি কল্যাণ তহবিলে স্থানান্তর করব? উত্তর হলো না। আমি কি করব, কল্যাণ তহবিল নামক ফান্ড গঠন করব। তবে ফান্ডে টাকা স্থানান্তর করা যে কথা, ফান্ড গঠন করা একই কথা। ওকে, আচ্ছা, তো আমরা যদি কোনো ফান্ড গঠন করি তাহলে কি করব, যত টাকার ফান্ড গঠন করব তত টাকা আমরা সংরক্ষিত আয় বিবরণী থেকে বাদ দিব। অ্যান্ড দেন আমরা যে ফান্ডটা গঠন করলাম ওই ফান্ডটা কয় জায়গায় যেতে পারে বলো তো? দুই জায়গায়। আমরা জানি যে ফান্ড বা তহবিল এটা যদি হয় মালিকদের জন্য বা শেয়ার হোল্ডারদের জন্য, তাহলে কোথায় যাবে? সঞ্চিতি ও উদ্বৃত্তে যাবে। কোথায় যাবে? আর এটা যদি শেয়ার হোল্ডারদের জন্য না হয়ে অন্য কারোর জন্য হয়, সেটা কোথায় যাবে? চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থায় যাবে, তাই না বলো? যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিই, ধরো আমরা 20,000 টাকা দিয়ে লভ্যাংশ সমতাকরণ তহবিল তৈরি করলাম। ওকে, 20,000 টাকা দ্বারা লভ্যাংশ সমতাকরণ তহবিল গঠন করা হলো। এখন বলো, আমরা লভ্যাংশ সমতাকরণ তহবিল গঠন করলাম কয় টাকা দিয়ে? 20,000 টাকা দিয়ে। তাহলে এই 20,000 টাকা অ্যাট ফার্স্ট আমরা কি করবো বলো তো? অ্যাট ফার্স্ট আমরা সংরক্ষিত আয় বিবরণী থেকে বাদ দিব। কি করব? সংরক্ষিত আয় বিবরণী থেকে বাদ দিব 20,000। অ্যান্ড দেন এই যে লভ্যাংশ সমতাকরণ তহবিল নামে তো কিছু নাই রেয়া মিলে যে আমি যোগ করে দিব, আছে বলো? নাই, যোগ করা যাবে না, যেহেতু আমি নতুন করে ফান্ডটা গঠন করেছি। সো এই লভ্যাংশ সমতাকরণ তহবিল ফান্ড 20,000 টাকা, এটা আমি ধরে কোথায় বসাবো বলো তো? সঞ্চিত উদ্বৃত্তে বসাবো। কোথায়? কেন বলো তো এই লভ্যাংশ সমতাকরণ তহবিলটা সঞ্চিত উদ্বৃত্তে বসালাম? কারণ এই ফান্ডের টাকাটা কার? শেয়ার হোল্ডারদের। দ্যাটস ওয়াই এই লভ্যাংশ সমতাকরণ তহবিল ফান্ডটা কোথায় গেল? সঞ্চিত উদ্বৃত্তে গেল। তাহলে আমরা সংরক্ষিত আয় বিবরণী থেকে বাদ দিলাম 20,000 এবং সঞ্চিত উদ্বৃত্ততে বসালাম কত? 20,000। বুঝছো সবাই? ধরো আরেকটা এক্সাম্পল, আমরা 10,000 টাকার ত্রাণ তহবিল গঠন করলাম। কি করলাম? ত্রাণ তহবিল গঠন করলাম কয় টাকা দিয়ে? 10,000। সো এই 10,000 টাকা আমরা এট ফার্স্ট কি করবো? সংরক্ষিত আয় বিবরণী থেকে বাদ দিব। রাইট? বুঝতেছো সবাই? ওকে, তো সংরক্ষিত আয় বিবরণী থেকে বাদ দিলাম। এবার বলো, যে ত্রাণ তহবিল আমরা কি শেয়ার হোল্ডারদেরকে ত্রাণ দিব বলো? তাহলে এই ত্রাণ তহবিলটা কি শেয়ার হোল্ডারদের জন্য নাকি অন্য কারোর জন্য? যেহেতু এটা শেয়ার হোল্ডারদের না, দ্যাটস ওয়াই এটাকে সঞ্চিত উদ্বৃত্তে বসানো যাবে না। আমরা এই ত্রাণ তহবিলটাকে সঞ্চিত উদ্বৃত্তে বসাবো না। কোথায় বসাবো? চলতি দায়। কোথায় বসাবো? তাহলে আমরা যদি কোনো ফান্ড গঠন করি,
এটা হোক শেয়ার হোল্ডারদের জন্য, হোক অন্য কারোর জন্য, কমন কাজ হলো কি সংরক্ষিত আয় বিবরণী থেকে বাদ যাবে। কমন কাজ কি সংরক্ষিত আয় বিবরণী থেকে বাদ দিব। অ্যান্ড দেন হয় এটা সঞ্চিত উদ্বৃত্তে যাবে যদি মালিকদের জন্য হয়, ফান্ডটা শেয়ার হোল্ডারদের জন্য হয়, অথবা এটা চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থায় যাবে যদি অন্য কারোর জন্য হয়। আমরা কি বুঝতে পেরেছি? গুড। আচ্ছা, এরপর সম্পদ দ্বারা যদি দায়কে অবলোপন করা হয়, আমরা একটা সম্পদকে অন্য একটা দায় দ্বারা কি করলাম? অবলোপন করলাম। তোমরা তো জানো অবলোপন কথাটার মানে কি? অবলোপন করা মানে কমানো। অবলোপন মানে কি? কমানো। তো আমরা একটা সম্পদকে কমাচ্ছি কি দ্বারা? একটা দায় দ্বারা। যেমন ধরো আমি যদি বলি শেয়ার অবহার, কি বললাম? আচ্ছা তোমরা বলো তো শেয়ার অবহার এটা কি? একটা সম্পদ, অলিক সম্পদ, ভুয়া সম্পদ, কাল্পনিক সম্পদ, রাইট? বাট এটা তো একটা সম্পদ। শেয়ার অবহারটা কি? একটা সম্পদ। ওকে। সাধারণ সঞ্চিতি এটা কি বলো তো? মালিকানা সত্ত্ব। এটা কি? এখন ধরো যদি এরকমটা বলে, সাপোজ আমাদের শেয়ার অবহারের পরিমাণ 50,000, তো কোয়েশ্চেনে বলল যে শেয়ার অবহার যা তার অর্ধেক অংশ সাধারণ সঞ্চিতি তহবিলের সাথে অবলোপন করো। ধরো এরকমটা বললো শেয়ার অবহার যা তার অর্ধাংশ সাধারণ সঞ্চিতি তহবিল দ্বারা অবলোপন করো। ওকে, তাহলে বলো তো শেয়ার অবহার কত আমাদের? 50,000, এটার অর্ধেক কত? 25,000। এই 25,000 আমি অবলোপন করব বা কমাবো। কার দ্বারা কমাবো? সাধারণ সঞ্চিতি তহবিল দ্বারা কমাবো। তাহলে এখন আমরা কি করব? এই যে কোনো সম্পদকে যদি কোনো দায় দ্বারা বা মালিকানা সত্ত্ব দ্বারা অবলোপন করতে বলে, যতটুকু অবলোপন করতে বলবে ঠিক ততটুকু আমরা সম্পদ থেকেও বাদ দিব, আমরা দায় থেকেও বাদ দিব। তাহলে অবহার কত টাকা? 50,000, এটার অর্ধেক কত? 25,000। আমরা এই 25,000 টাকা কি করব? অবহার থেকে বাদ দিব। সেম 25,000 টাকা আমরা সাধারণ সঞ্চিতি ফান্ড থেকেও কি করব? বাদ দিব। বুঝেছো নাকি বুঝো নাই? আচ্ছা যদি এরকমটা বলে, ধরো আমাদের শেয়ার অধিহার 20,000 টাকা, বললো শেয়ার অধিহারের সম্পূর্ণ অংশ সুনাম দ্বারা অবলোপন করো। কি দ্বারা? শেয়ার অধিহারের সম্পূর্ণ অংশ সুনাম দ্বারা অবলোপন করো। তাহলে বলো তো শেয়ার অধিহার কয় টাকা? 20,000। এই 20,000 টাকা আমি কি করব? শেয়ার অধিহার থেকে মাইনাস করব, আবার কি করব? সুনাম থেকেও মাইনাস করব। ওকে, তাহলে দেখো একটা সম্পদকে একটা দায় বা মালিকানা সত্ত্ব দ্বারা অবলোপন করা যেতে পারে, আবার একটা দায় বা একটা মালিকানা সত্ত্বকে একটা সুনাম দ্বারা অবলোপন করা যেতে পারে। তবে স্যার সুনামকে মানে সম্পদকে সম্পদ দ্বারা অবলোপন করা যাবে না। দায়কে দায় দ্বারা বা দায়কে মালিকানা সত্ত্ব দ্বারা বা মালিকানা সত্ত্বকে দায় দ্বারা বা মালিকানা সত্ত্বকে মালিকানা সত্ত্ব দ্বারা অবলোপন করা যাবে না। বুঝছো? তাহলে আমাদের এই 4 নম্বর সমন্বয়টা কি? সম্পদ দ্বারা যদি দায়কে বা মালিকানা সত্ত্বকে অবলোপন করা হয়, সেক্ষেত্রে আমরা যত টাকা অবলোপন করব তত টাকা সম্পদ থেকেও বাদ দিব, দায় থেকেও বাদ দিব বা মালিকানা সত্ত্ব থেকেও বাদ দিব। ওকে, এটাই এখানে বলা হয়েছে যে উক্ত সম্পদ থেকে বাদ যাবে। যেমন আমরা অবলোপন করতেছি সুনামকে, কার দ্বারা? শেয়ার অধিহার দ্বারা। তাহলে আমরা যতটুকু অবলোপন করব ততটুকু টাকা সুনাম থেকেও বাদ দিব বা সুনাম নামক সম্পদ থেকে বাদ দিব, এবং ঠিক ততটুকু টাকাই আমরা শেয়ার অধিহার নামক মালিকানা সত্ত্ব থেকে বাদ দিয়ে দিব। ক্লিয়ার? বুঝেছো সবাই? গুড। অ্যান্ড সবার মানে পরের আর কি লাস্ট জাবেদা সমন্বয় যেটা, যদি আয়কর সঞ্চিতি ধার্য করা হয়। আচ্ছা স্যার, আয়কর সঞ্চিতি এটা কি নতুন নাকি খুবই পুরনো একটা টার্ম? অলরেডি আমরা জানি যে আয়কর সঞ্চিতি এটা রিয়ামিলের মধ্যে থাকে, যেটাকে ধরে আমরা কোথায় নিয়ে বসাই? সংরক্ষিত আয় বিবরণীর যোগের অংশে। কোথায় বসাই? আয় বিবরণীর যোগের অংশে বসে, তাই না বলো? তো রিয়ামিলের মধ্যে যদি আয়কর সঞ্চিতি থাকে, এটাকে ধরে কোথায় বসাতে হবে? সংরক্ষিত আয় বিবরণীর যোগের অংশে। কিন্তু আয়কর সঞ্চিতি এটা যদি সমন্বয়ের মধ্যে থাকে, তখন কিন্তু আর এই সমন্বয়ের সমন্বয়ের আয়কর সঞ্চিতিটাকে কি করা যাবে না? সংরক্ষিত আয়ের যোগের অংশে বসানো যাবে না। তখন আমরা কয়টা কাজ করব? 2টা কাজ। প্রথম কাজ হলো
আয় বিবরণীর যে নেট মুনাফা আছে ওই নেট মুনাফা থেকে আমরা আয়কর সঞ্চিতিটাকে মাইনাস করব। ওকে, অ্যান্ড দেন দ্বিতীয় কাজ হলো এই আয়কর সঞ্চিতিটাকে আমরা ধরে চলতি দায় বসিয়ে দেব। ওকে, তাহলে রেয়া মিলের আয়কর সঞ্চিতি কয় জায়গায় যায়? এক জায়গায়। রেয়া মিলের তথ্য কয় জায়গায় যায়? সো রেয়া মিলের আয়কর সঞ্চিতি কয় জায়গায় যাবে? এক জায়গায় যাবে। কোথায় যাবে? সংরক্ষিত আয় বিবরণীর যোগের অংশ। ওকে, আর সমন্বয়ের আয়কর সঞ্চিতি কয় জায়গায় যাবে? দুই জায়গায়। অ্যাট ফার্স্ট আয় বিবরণীর নেট মুনাফা থেকে বাদ যাবে, অ্যান্ড দেন চলতি দায়ে যাবে। ওকে স্যার, তাহলে এই যে এখানে আমি 5টা সমন্বয় নিয়ে আলোচনা করলাম, এই সমন্বয়গুলো সাধারণত প্রথম পত্রে থাকে না, এটা দ্বিতীয় পত্রের জন্য এই সমন্বয়গুলো প্রযোজ্য। আমরা কি বুঝতে পেরেছি? সবাই বুঝতে পেরেছো? গুড।